সেন্ট্রাল এম্পাওয়ার্ড কমিটির একটা রিপোর্ট এক শকিং তথ্য সামনে এনেছে। এটা একটা অর্গানাইজড ক্রাইম, একটা সংগঠিত অপরাধ যেখানে এক বেপরোয়া খনি মাফিয়া চক্র সবকিছু নিয়ন্ত্রণ করছে আর প্রশাসন। স্প্যানিশ, এটা কি কোনো ভোজবাজি? অথচ সেই আইনই কিনা হয়ে উঠছে তার ধ্বংসের কারণ। চলুন আজ সংক্ষেপে জেনে নেওয়া যাক ভারতের আরাবল্লী পর্বতমালা নিয়ে। আপনারা হয়তো জানেন এই পর্বতমালা কিন্তু হিমালয়ের চেয়েও প্রাচীন, আর এটা উত্তর ভারতের জলবায়ু আর পরিবেশের জন্য যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। কিন্তু মুশকিলটা হলো অবৈধ খনন আর মানুষের লোভের কারণে এটা এখন আমাদের চোখের সামনে থেকেই উধাও হয়ে যাচ্ছে। তো প্রথমত একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক, আরাবল্লী কিন্তু শুধু একটা পাহাড় না, এটা বলতে পারেন উত্তর ভারতের লাইফলাইন। একদিকে এটা থর মরুভূমিকে এগোতে দেয় না, অন্যদিকে দিল্লির মতো শহরের দূষিত বাতাসকেও পরিষ্কার করে। জানেন তো, এজন্যই একে এনসিআরের ফুসফুস বলা হয়। শুধু তাই নয়, মাটির নিচের জল ধরে রাখতেও এর বিশাল ভূমিকা আছে। দ্বিতীয়ত, এই ধ্বংসের পরিমাণটা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। ভাবুন তো একবার, গত 50 বছরে রাজস্থানের 128টা পাহাড়ের মধ্যে 31টা পাহাড় পুরোপুরি উধাও হয়ে গেছে। আর এর কারণ কি? সোজা কথায়, কনস্ট্রাকশনের জন্য অবৈধ খনন। এই মাইনিং মাফিয়ারা এতটাই বেপরোয়া যে ডিনামাইট দিয়ে আস্ত পাহাড় উড়িয়ে দিচ্ছে, আর কেউ বাধা দিতে গেলেই তাদের ওপর হামলা করছে। আর সবশেষে সবচেয়ে হতাশাজনক ব্যাপারটা কি জানেন? আইন কিন্তু আছে, কিন্তু তারপরেও এই ধ্বংসলীলা চলছে। মানে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সরকারি আইন আছে, কিন্তু সেগুলোর কোনো প্রয়োগই নেই। একদিকে দেখুন হরিয়ানা সরকার নিজেই নিয়ম বদলে খননের রাস্তা করে দিচ্ছে, আর অন্যদিকে রাজস্থান সরকার তো এই মাইনিং কোম্পানিগুলোর থেকে বছরে প্রায় 5,000 কোটি টাকা রয়্যালটি পায়। তো বুঝতেই পারছেন কঠোর ব্যবস্থা নেওয়ার ইচ্ছেটা আসবে কোথা থেকে। আসলে আইন তো শুধু কাগজেই রয়ে গেছে। রাজনৈতিক সদিচ্ছার অভাবেই ভারতের সবচেয়ে পুরনো এই পর্বতমালা আজ ধ্বংসের পথে। দ্য ডিবিটি আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো ভারতের সবথেকে পুরনো যে পর্বতমালা আরাবল্লী তা নিয়ে। মানে যা কোটি কোটি বছর ধরে টিকে আছে, প্রকৃতির সব রকম ঝড় ঝাপটা সামলেছে সেই আরাবল্লী গত কয়েক দশকে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কেন? আরাবল্লীর এই ভয়ঙ্কর পরিণতির জন্য আমরা কাকে দায়ী করব? রাষ্ট্রীয় নীতির যে ব্যর্থতা, রাজনৈতিক উদাসীনতা আর আইনের যে মারপ্যাচ, সেগুলোকে? আমার মতে এই ধ্বংসের পেছনে আছে একটা ঠান্ডা মাথার পরিকল্পিত প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র আর লোভ। আর সমস্যাটা আইনের অভাব বা নীতির দুর্বলতা নয়। আসল রোগটা হলো একেবারে মাটির পৃথিবীতে, মানে গ্রাউন্ড লেভেলে আইন প্রয়োগের চূড়ান্ত ব্যর্থতা। এটা একটা অর্গানাইজড ক্রাইম, একটা সংগঠিত অপরাধ যেখানে এক বেপরোয়া খনি মাফিয়া চক্র সবকিছু নিয়ন্ত্রণ করছে, আর প্রশাসন তাদের সামনে কার্যত নতজানু। আপনি প্রয়োগের ব্যর্থতার কথা বলছেন, কিন্তু আমার মনে হয় আসল সমস্যাটা তার থেকেও অনেক গভীরে, একেবারে সিস্টেমের গোড়ায়। আইন কানুন তো বলতে গেলে স্রেফ কাগজের বাগ। যখন সরকার নিজেই পাহাড় ধ্বংস করতে চায়, তখন আইন দিয়ে কি হবে বলুন তো? আমি একটা উদাহরণ দিই। হরিয়ানা সরকার, তারা তো নিজেই চেষ্টা করেছিল আরাবল্লীর সংজ্ঞাটাই বদলে ফেলার, যাতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নিয়ম এড়িয়ে কনস্ট্রাকশনের জন্য জমি খোলা যায়। এটাকে আপনি কি বলবেন? এটা কি সিস্টেমের ভিতর থেকে আসা আক্রমণ নয়? কিংবা রাজস্থানের কথা ভাবুন, খনি সংস্থাগুলো থেকে বছরে প্রায় 5,000 কোটি টাকার রয়্যালটি পায় রাজ্য সরকার। তাই যখন তাদের চোখের সামনে থেকে 31টা আস্ত পাহাড় উধাও হয়ে যায়, তখন তারা চুপ করে থাকে। এটাকে আপনি কি বলবেন? আর সবথেকে বড় আঘাতটা, মানে শেষ পেরেকটা পুঁতেছে তো খোদ সুপ্রিম কোর্ট। তাদের দেওয়া ওই 100 মিটারের সংজ্ঞাটা একটা মারণাস্ত্র ছাড়া আর কিছুই নয়। এক মিনিট, এই 100 মিটারের ব্যাপারটা একটু যদি ভেঙে বলেন। হ্যাঁ, অবশ্যই। দেখুন, সহজ কথায় এই নিয়ম অনুযায়ী আরাবল্লীর চূড়া থেকে 100 মিটার নিচ পর্যন্ত এলাকাকে সুরক্ষিত বলা হয়েছে। তার বাইরে আপনি খনন বা নির্মাণ করতেই পারেন। কিন্তু আরাবল্লীর বেশিরভাগ পাহাড়ই তো ছোট বা মাঝারি টিলার মতো, হিমালয়ের মতো তো উঁচু নয়। এর ফলে কি হয়েছে, এনসিআর এলাকার প্রায় 90 থেকে 95% আরাবল্লী পাহাড় এক ঝটকায় এই আইনি সুরক্ষার বাইরে চলে গেছে।
মানে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে সমস্যাটা ওপর থেকে তৈরি করা হচ্ছে একেবারে পরিকল্পিতভাবে। লুঠেরাদের হাতে পাহাড় তুলে দেওয়ার জন্য একটা আইনি ছাড়পত্র বানানো হচ্ছে আর কি। দেখুন, আপনি সিস্টেমের যে দুর্বলতার কথা বলছেন সেটা তো সত্যি, আমি মানছি। কিন্তু আমার প্রশ্নটা হলো, সেই দুর্বল সিস্টেমের সুযোগটা নিচ্ছে কারা? এই খনি মাফিয়ারাই তো। সিস্টেম বা নীতির দোহাই দেওয়াটা আমার মনে হয় আসল সমস্যা থেকে চোখ ঘোরানোর চেষ্টা ছাড়া আর কিছুই না। ভারতে পরিবেশ রক্ষার আইনের কোনো অভাব নেই। সেই 1992 সালের আরাবল্লী নোটিফিকেশন থেকে শুরু করে 2002, 2005, 2009 এবং 2018 সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে। আপনি যদি শুধু কাগজ ঘাঁটেন, আপনার মনে হবে আরাবল্লীকে ছোঁয়াই যাবে না। কিন্তু আসল সত্যিটা কি? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে 3200-র বেশি জায়গায় অবৈধ খনন চলছে। এটা তো স্রেফ আইনের ফাঁক গলে কিছু পাথর চুরি নয়, এটা একটা সংগঠিত অপরাধ। খনি মাফিয়ারা ডাইনামাইট ব্যবহার করে দিনে দুপুরে পাহাড় উড়িয়ে দিচ্ছে। আর তাদের আটকাতে গেলে ডিএসপি সুরেন্দর সিংয়ের মতো একজন পুলিশ অফিসারকে ডাম্পার দিয়ে পিষে মেরে ফেলতেও তাদের হাত কাঁপে না। আপনি নীতির কথা বলছেন, আর আমি বলছি এটা একটা নির্লজ্জ আইন শৃঙ্খলার সংকট, একটা যুদ্ধ পরিস্থিতি। আপনি আইন শৃঙ্খলার সংকট বলছেন, কিন্তু আমি বলবো এটা তার থেকেও অনেক বেশি কিছু। এটা নিছক উদাসীনতা নয়, এটা একটা সক্রিয় ষড়যন্ত্র। হরিয়ানা সরকার যখন কোভিড মহামারীর দোহাই দিয়ে অর্থনীতি বাঁচানোর নামে আরাবল্লীতে আবার খনন শুরু করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে, তখন তাদের উদ্দেশ্য নিয়ে কি কোনো সন্দেহ থাকে? যে রাজ্যে দেশের মধ্যে সবথেকে কম বনভূমি, মাত্র 3.5%, সেই রাজ্যই 2014 থেকে 2017 সালের মধ্যে সবচেয়ে বেশি বনভূমিকে নন ফরেস্ট কাজে ব্যবহারের অনুমতি দিয়েছে। এটাকে কি নিছক প্রশাসনিক ব্যর্থতা বলা চলে, নাকি উন্নয়নের নামে লুঠেরাদের জন্য রাস্তাটা একেবারে সাফ করে দেওয়া? সরকারের লোভ অবশ্যই একটা বড় কারণ, কিন্তু এটাই তাদের সফল হতে পারার মূল কারণ নয়। আসল কারণ হল, যাদের এই অবৈধ কাজটা বন্ধ করার কথা, সেই প্রশাসন, তারা হয় ঘুমাচ্ছে, নয়তো নিজেরাই এই চক্রের অংশীদার। 2011 থেকে 2017-র মধ্যে 98.87 লক্ষ মেট্রিক টন খনিজ অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। এটা আমার কথা নয়, এটা সিএজি রিপোর্টের তথ্য। এর মানে কি দাঁড়ায়? এর মানে মাঠ পর্যায়ে প্রশাসন পুরোপুরি ব্যর্থ বা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত। আপনি হরিয়ানার নুহ জেলার কথা ভাবুন। 1 বছরে 200-র বেশি এফআইআর দায়ের হয়েছে অবৈধ খনন নিয়ে। এর মানে অপরাধ চলছে, সবাই জানে, পুলিশ খাতায় লিখছেও, কিন্তু তা থামানো যাচ্ছে না। এতগুলো এফআইআর হওয়ার পরেও যখন কিছু হয় না, তখন সমস্যাটা কি কাগজে কলমে থাকা নীতিতে, নাকি মাঠের পুলিশ প্রশাসনের কলার ধরে থাকা মাফিয়াদের হাতে? আপনি মাফিয়াদের কথা বলছেন, কিন্তু এই মাফিয়ারা জন্মায় কোথা থেকে? এরা তো আকাশ থেকে পড়ে না। যখন একটা রাজ্য সরকার দেখছে যে বৈধ খনি থেকে তাদের আয় হচ্ছে 5,000 কোটি টাকা, তখন অবৈধ খনির বিরুদ্ধে খুব কড়া ব্যবস্থা নেওয়াটা তাদের কাছে অর্থনৈতিকভাবে একটা লোকসানের সমান। এই লোভটাই মাফিয়াদের জন্য একটা অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে দেয়। আপনি বলছেন প্রয়োগের সমস্যা, আমি বলছি এই সিস্টেমটাই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রয়োগটা করা না যায়। যখনই একজন সৎ অফিসার চেষ্টা করেন, তাকে হয় বদলি করে দেওয়া হয়, নয়তো সুরেন্দর সিংয়ের মতো পরিণতি বরণ করতে হয়। তাহলে এটা কি শুধু মাফিয়াদের দৌরাত্ম্য, নাকি একটা রাষ্ট্রীয় মদতপুষ্ট অপরাধ? আপনি রাষ্ট্রীয় মদতের কথা বলছেন, আর আমি বলবো রাষ্ট্রের দুর্বলতার কথা। মদত আর দুর্বলতার মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আপনি যে 98 লক্ষ মেট্রিক টন খনিজের কথা বললেন, সেটা তো কোনো সরকারি নীতি মেনে তোলা হয়নি। সেটা তোলা হয়েছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, রাতের অন্ধকারে ডিনামাইট ফাটিয়ে। এর জন্য যে পরিমাণ নেটওয়ার্ক লাগে, যে পরিমাণ মাসেল পাওয়ার লাগে, সেটা তো কোনো ছোটোখাটো ব্যাপার নয়। এটা একটা সমান্তরাল প্রশাসন, আর আমাদের নির্বাচিত প্রশাসন এই সমান্তরাল শক্তির সামনে দাঁড়াতেই পারছে না। এটাই হলো আসল সংকট। আমি আপনার প্রয়োগের কথায় আবার ফিরে আসব। আপনি প্রয়োগের কথা বলছেন, কিন্তু যখন আইনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খোঁড়া করে দেওয়া হয়, তখন আপনি কি প্রয়োগ করবেন? ওই যে 100 মিটারের সংজ্ঞাটা, ওটা কি একটা বিশাল ফাঁক তৈরি করে দেয়নি? এর ফলে তো খনি মাফিয়া আর নির্মাণ সংস্থাগুলো বৈধভাবেই পাহাড় ধ্বংস করার ছাড়পত্র পেয়ে গেল।
এখন তারা দিনের আলোয় পাহাড় কাটবে আর বলবে আমরা তো আইন মেনেই কাজ করছি। যে 31টা পাহাড় রাজস্থানে উধাও হয়ে গেল, সেগুলো তো পুরনো তথাকথিত শক্তিশালী আইনের অধীনেই হয়েছে। তাহলে আইন থাকা আর না থাকার মধ্যে পার্থক্যটা কোথায়, যখন আইন প্রণেতারাই লুঠেরাদের সুবিধা করে দেওয়ার জন্য ব্যস্ত? 100 মিটারের বিতর্কটা একটা ধোঁয়াশা, একটা অজুহাত মাত্র। আমি আবার বলছি, যে 31টা পাহাড় রাজস্থানে হাওয়ায় মিলিয়ে গেল, সেগুলো কি 100 মিটারের নিয়মের জন্য হয়েছে? না, বিলকুল হয়নি। সেগুলো তো পুরনো আইনেই সংরক্ষিত ছিল। কই বাঁচানো তো যায়নি। আসল কথা হলো, মাফিয়ারা আইন পড়ে পাহাড় কাটতে আসে না, তারা ডিনামাইট নিয়ে আসে। তারা পরোয়া করে না 100 মিটার না 500 মিটার। তাদের থামানোর জন্য পুলিশের বন্দুক দরকার, আইনের বই না। সমস্যাটা আইনি বিতর্কে আটকে নেই, সমস্যাটা হচ্ছে অপরাধ দমনে। যখন একজন ডিএসপিকে ডাম্পার দিয়ে পিষে মেরে ফেলা হয়, তখন কি আমরা আইনের ধারা নিয়ে আলোচনা করব, নাকি বুঝব যে এটা একটা যুদ্ধ পরিস্থিতি? এই মাফিয়াদের কাছে আইন মানে বন্দুকের নল আর টাকার বান্ডিল, এর বাইরে ওরা কিচ্ছু বোঝে না। যুদ্ধ পরিস্থিতি আমি মানছি, কিন্তু আমাদের সেনারা লড়বে কি দিয়ে যখন তাদের জেনারেলরাই শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছে? আপনি প্রয়োগের কথা বলছেন, কিন্তু প্রয়োগটা করবে কে? বন বিভাগ। তারা কি করে? অবৈধ খনন ধরতে পারলে কয়েক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। এটা কি শাস্তি, নাকি অপরাধ করার জন্য সরকারি উৎসাহ? কয়েক কোটি টাকার পাথর লুট করে যদি কয়েক হাজার টাকা জরিমানা হয়, তাহলে তো লোকে উৎসব করে এই কাজটাই করবে। সাধারণ মানুষ তো চেষ্টা করছে। চিপকো আন্দোলনের অনুপ্রেরণায় মানুষ গাছ বাঁচানোর আন্দোলন করেছে, আরাবল্লীর গাছে রাছি বেঁধেছে, কিন্তু তাদের প্রতিপক্ষ যখন স্বয়ং রাষ্ট্র, তখন এই প্রচেষ্টাগুলো তো অর্থহীন হয়ে পড়ে। দেখুন, সাধারণ মানুষের প্রতিরোধকে আমি সম্মান করি, কিন্তু তাদের লড়াইটা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, তাদের লড়াইটা ওই অপরাধী চক্রের বিরুদ্ধে। আর রাষ্ট্র তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। আপনি বলছেন বন বিভাগ জরিমানা করে ছেড়ে দেয়। কেন দেয়? কারণ তাদের ওপর চাপ আছে, অথবা তাদের প্রাণের ভয় আছে। এই লড়াইটা পরিবেশ বনাম উন্নয়ন নয়, বরং সাধারণ নাগরিক এবং সৎ কর্মকর্তা বনাম এক হিংস্র অপরাধী চক্রের লড়াই। ডিএসপি সুরেন্দ্র সিংয়ের হত্যাকাণ্ডই তো এর সবচেয়ে বড় প্রমাণ যে রাষ্ট্র তার নিজের ডিএসপিকে বাঁচাতে পারে না, সে সাধারণ আন্দোলনকারীকে কি সুরক্ষা দেবে? সমস্যাটা হলো, এই অপরাধী চক্রকে প্রতিহত করার মতো রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা, উইল পাওয়ারটা নেই। আইনের বইতে যাই লেখা থাকুক, মাঠের আসল ক্ষমতাটা মাফিয়াদের হাতে, আর এটাই হলো আসল সত্যি। সোশ্যাল মিডিয়ায় দেয়, তখন তাদের হুমকি দেওয়া হয়, তাদের বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া হয়। সরকার যখন উন্নয়নের নামে প্রাকৃতিক জলধারা এবং অ্যাকুইফায়ার রিচার্জ জোনগুলো বন্ধ করে কলোনি তৈরির অনুমতি দেয়, তখন সাধারণ মানুষ আর কী বা করতে পারে বলুন? এটা কি শুধু নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতা, নাকি ইচ্ছাকৃতভাবে মানুষের কণ্ঠরোধ করা? তবে আমি আপনার সাথে একটা জায়গায় একমত হব। মাঠ পর্যায়ে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে যখন ওপর থেকে রাজনৈতিক চাপ থাকে। আমার পরিচিত একজন ফরেস্ট রেঞ্জার, তিনি দুঃখ করে বলেছিলেন, স্যার, আমরা যখন কোনো বেআইনি পাথরের ট্রাক আটকাই, তার 1 ঘন্টার মধ্যে এমএলএ বা মন্ত্রীর অফিস থেকে ফোন চলে আসে, বলা হয় এটা অমুক লোকের গাড়ি, ছেড়ে দিন। তখন আইন আর পেশিশক্তি দুটোই হেরে যায় রাজনীতির কাছে। এই রাজনৈতিক হস্তক্ষেপটাই মাফিয়াদের সবথেকে বড় শক্তি। এখানেই আপনার সিস্টেমের দুর্বলতার তত্ত্ব আর আমার প্রয়োগের ব্যর্থতার তত্ত্বটা একটা জায়গায় এসে মিলে যাচ্ছে। দুর্বল সিস্টেমই এই দানবদের জন্ম দেয়, আর তারপর সেই দানবরাই গোটা সিস্টেমটাকেই খেয়ে ফেলে। ঠিক তাই, দিনের শেষে এই প্রয়োগের ব্যর্থতাটা তো আকাশ থেকে পড়ে না, এটা তৈরি করা হয়। যখন রক্ষকই ভক্ষকের ভূমিকা নেয়, যখন নীতি তৈরিই হয় লুঠেরাদের সুবিধার জন্য, তখন আরাবল্লীর মতো প্রাচীন ঐতিহ্যকে বাঁচানো কেবল দিবাস্বপ্ন। মূল সমস্যাটা আমাদের নীতি এবং মানসিকতায় প্রথিত। আমরা উন্নয়ন বলতে যেন ধ্বংসকেই বুঝি। যতক্ষণ না রাজনৈতিক সদিচ্ছা এবং প্রাতিষ্ঠানিক সততা ফিরছে, ততক্ষণ আইন প্রয়োগ করা অসম্ভব। রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই জরুরি, আমি মানছি, কিন্তু শুধু সদিচ্ছা দিয়ে ডাইনামাইট ঠেকানো যায় না। তার জন্য দরকার একটা শক্তিশালী, দুর্নীতিমুক্ত এবং ক্ষমতাবান প্রয়োগকারী ব্যবস্থা, যাকে কোনো রাজনৈতিক ফোন টলাতে পারবে না। আইন যতই ভালো হোক, যদি তা প্রয়োগ করার মতো কেউ না থাকে,
তাহলে তা স্রেফ একটা কাগজের টুকরো। আরাবল্লীকে বাঁচাতে হলে মাঠ পর্যায়ে অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, কোনো আইনি বিতর্কের আড়ালে লুকিয়ে থেকে নয়। আরাবল্লী আমাদের কাছে সুরক্ষা চাইছে। এই ধ্বংসের পেছনে আইনি দুর্বলতা নাকি প্রয়োগের ব্যর্থতা, এই আলোচনা হয়তো চলতেই থাকবে। দুটোই হয়তো একে অপরের সাথে জড়িয়ে আছে। কিন্তু দিনের শেষে ভারতের ফুসফুস এবং থর মরুভূমির যে প্রাকৃতিক প্রাচীর, সেটা একটু একটু করে আমাদের চোখের সামনেই হারিয়ে যাচ্ছে। এর পরের পদক্ষেপ কী হবে তা ভাবার দায়িত্ব আমাদের সকলের।